পিয়াস প্রিয়ার ঘাড়ে ছোট্ট ছোট্ট আদুরে ছোঁয়া দিতে থাকে। প্রিয়া এত আদুরে স্পর্শে কুঁকড়ে যেতে থাকে। তার কোমর জড়িয়ে ধরে রাখা পিয়াসের হাতটা খামচে ধরে। পিয়াস তার ঘাড়ে ঠোঁট রেখেই বলে, আমি অবাক হলাম এটা দেখে। তুমি এখনো আমার ফোনের পাসওয়ার্ড মনে রেখেছো? বাহ, ইমপ্রেসিভ। প্রিয়াও এতক্ষণ খেয়াল করে, সত্যি তো তার এখনো পিয়াসের ফোনের পাসওয়ার্ড মনে আছে। সেদিন রাতে যখন পিয়াস তাকে রুমের বাইরে থেকে ফোনের পিন বলে দিয়েছিল, এখনো তার মনে আছে সেটা। তাকে চুপ করে থাকা দেখে পিয়াস পুনরায় বলে, তোমার ব্রেন বেশ শার্প দেখছি। প্রিয়া এবার হুট করে পিয়াসের দিকে মুখ করে বসে বলে, তো আমি কি গাধি নাকি? কতটুকু চেনেন আমায়? চিনতেই তো বিয়ে করেছি, এখন আস্তে আস্তে সবটুকু চিনে ফেলবো তোমায়। আমি চিনতে দিব না, আপনি ভালো না। প্রিয়ার ঠোঁট ফোলানো দেখে পিয়াস হাসে, তারপর মৃদুস্বরে বলে, বড্ড কিউট তুমি। এখন তো বিয়ে করে আরো বিপদে পড়ে গেলাম। এই কিউট মেয়েটাকে রেখে আমি একা থাকবো কিভাবে? প্রিয়া মুখ ভেঙচি দিয়ে বলে, ঢং করবেন না। আমি কি এখনো বাচ্চা বসে আছি? বাচ্চাদের মতো ট্রিট করছেন কেন? তুমি বড় হয়ে গেছো? কথাবার্তাতে তো মনে হয় না, তোমাকে ইরিনের থেকেও ছোট মনে হয়। সরুন তো, খালি মিথ্যে কথা। এমন সময় পিয়াসের ফোনে কল আসে। তার স্যার ফোন দিয়েছে। সে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। প্রিয়া কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থাকলে তাকে জানায়, ছুটি শেষ আমার, তাই খবর নিচ্ছিল কখন আসবো। প্রিয়া মন খারাপ করে বলে, আমি আরো ভেবেছি আপনার ছুটি বাড়াচ্ছেন। নতুন বউ রেখে কার যেতে ভালো লাগে বলো? তবে ডিউটির ওপর আর কিছুই নেই, যেতেই হবে আমায়। প্রিয়া আর কিছুই বলে না। ভেতরে ভেতরে তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মাঝে মাঝে নিজের অনুভূতি নিয়ে নিজেই অবাক হচ্ছে। কালকে মাত্র বিয়ে হলো তাদের, আজই সে এতটা পাগল হয়ে যাচ্ছে কিভাবে? এটা কি তবে তাদের বিয়ের কারণেই হচ্ছে? একেই বুঝি বিয়ের রহমত বলে? কি হলো, চুপ করে আছো কেন? কিছু না, বলে ফেলো। আপনি আবার কবে আসবেন? 6 মাসের আগে তো আর আসা হবে না। তবে আরেকটা উপায় আছে। কি উপায়? প্রিয়াকে উচ্ছ্বাসিত দেখে পিয়াস মুচকি হেসে বলে, এই যে এবার 2 দিনের জন্য ছুটি পেলাম, এমনি এমনি তো পাইনি। অপারেশনে গিয়ে গুলি খেয়ে ছুটি পেলাম, নয়তো কিছুদিন আগেই তো ছুটি কাটিয়ে গেলাম। তারপর তো এই ছুটির কোনো সুযোগই ছিল না। তো উপায় একটা আছে। কখনো আঘাত টাঘাত পেলে সিক লিভ নেওয়া যায়। প্রিয়া ছলছল চোখে তাকিয়ে বলে, ফাজলামো করছেন আমার সাথে? দরকার নেই আপনাকে এসব, আঘাতের বিনিময়ে আপনাকে আমি চাই না, একদম চাই না। প্রিয়াকে বুকে জড়িয়ে নিয়ে বলে, তাই তো তোমায় অপেক্ষা করতে হবে, জানোই তো অপেক্ষার ফল মিষ্টি হয়। প্রিয়া শব্দহীন কান্নার তোপে কিছুই বলতে পারে না, শুধু পিয়াসের বুকে নিজেকে জড়িয়ে রাখে। আর পিয়াস পরম আদরে তার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। ঠিক তখনই বাইর থেকে সুমেয়া বেগম সবাইকে ডাকতে থাকেন খাবার খাওয়ার জন্য। মায়ের ডাক শুনে প্রিয়াকে তুলে চোখের পানি মুছিয়ে দেয়, তারপর তাকে নিয়ে বাইরে খেতে আসে। খাওয়ার সময় পিয়াসকে অনেক প্রাণবন্ত দেখা যায়। মা ভাই বোনের সাথে খুনসুটি করতেও দেখা যায়। ইমনের পায়ে ব্যথা বলে খাবার সাজিয়ে ইমনের রুমে বসেছে সবাই। পিয়াসের মুরগির গোস্ত পছন্দ হলেও 2 ভাই বোনের প্লেটে সে রান তুলে দিচ্ছে। প্রিয়াকে মাকে খাবার তুলে দিচ্ছে। প্রিয়া সব হা করে দেখছে। এই লোকটা একটা দিনেই তাকে সম্পূর্ণ পাগল বানিয়ে ফেললো। সে বুঝতে পারছে এই পিয়াস ছাড়া তার আগামী দিনগুলো কতটা কষ্টকর হয়ে যাবে। সে এই জন্যই এসব ডিফেন্সের কর্মরত সদস্যদের পছন্দ করে না। এরা দেশ সেবা করতে গিয়ে পরিবার ভুলে যায়। এই প্রমাণ তো তার সামনেই। একদিনের জন্য আসলো, বিয়ে করলো, এখন নতুন বউ রেখে চলে যাচ্ছে। এরা ভালো না। তার পিয়াসও ভালো না, একদমই ভালো না। বিকেল হতেই পিয়াস তৈরি হয়ে যায়। প্রিয়া চুপচাপ বেডে বসে থাকে। এতক্ষণ তারা বাইরেই সবার সাথে গল্প করছিল। প্রিয়াকে থাকতে বললেও সে রাজি হয়নি, কারণ এখানে থাকলে সে নিজেকে মানাতে পারবে না। তাই পিয়াস বাধ্য হয়ে রিদানকে ফোন করেছে। রিদান তার টিউশনি শেষে প্রিয়াকে নিয়ে যাবে। পিয়াসের পাশাপাশি প্রিয়াও তৈরি হয়ে বসে আছে। পিয়াসে যাওয়ার আগে রিদান না আসলে সে একাই চলে যাবে, তাও সে এখানে থাকতে পারবে না, তার সহ্য হবে না। পিয়াস তৈরি হয়ে চুল আঁচড়ে ফিটফাট হয়ে প্রিয়ার সামনে দাঁড়ায়, তারপর দুষ্টুমি করে বলে, দেখো তো তোমার স্বামীকে কেমন লাগছে? অনেক বাজে দেখাচ্ছে। ইস, দুঃখ পেলাম। এত সুন্দর বডি, সরকারি চাকরি, এসব দিয়েও বউকে পটাতে পারলাম না। বৃথা জীবন আমার। প্রিয়া চোখ উল্টে পিয়াসের দিকে তাকায়। পিয়াস এবার মুস্কি হেসে প্রিয়ার 2 গালে হাত রেখে কপালে ঠোঁট ছোঁয়ায়। এরপর একে একে 2 গালে ঠোঁট ছুঁয়ে প্রিয়ার ঠোঁটের কোণে ঠোঁট ছোঁয়ায়। এরপর মৃদুস্বরে বলে, আজকের জন্য এতটুকুতেই সমাপ্ত। ভালো থাকবে, ভালো মতো পড়াশোনাটা করবে, আর অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে। যখন ফিরবো তখন সব সুদে আসলে পূরণ করে দেব। এখনই চলে যাবেন? হ্যাঁ, এখন না বের হলে পরে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। চলো বাইরে যাই। পিয়াস ব্যাগ নিয়ে আগে বের হতে গেলে প্রিয়া ডাকে। পিয়াস পেছন ফিরে তাকালে প্রিয়া এগিয়ে গিয়ে নিচ থেকে পিয়াসের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। তারপর মৃদু স্বরে বলে, ভালোবাসি। ভালোবাসি আপনাকে।
পিয়াস যেন কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায়। প্রিয়ার কাপা কণ্ঠে বলা ভালোবাসি কথাটা তার হৃদয়ে গিয়ে লেগেছে। পিয়াস কখনো ভাবেইনি এই অল্প সময়ের পরিচয়ে কারোর সাথে সে এতটা গভীরভাবে জড়িয়ে যাবে। সে কিছুক্ষণ প্রিয়াকে শক্ত করে বুকে জড়িয়ে রাখে, তারপর কোনো কথা ছাড়াই তাকে ছেড়ে দিয়ে ব্যাগ হাতে বেরিয়ে পড়ে। প্রিয়া দৌড়ে গিয়ে পিয়াসের রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। অজান্তেই তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায়। সে দেখে রিদানও চলে এসেছে। বাড়ির বাইরেই রিদানের সাথে পিয়াসের দেখা হয়েছে। পিয়াস তার সাথে কিছুক্ষণ কথা বলে একবার আলিঙ্গন করে পিছনে বারান্দায় তাকায়, যেন সে বুঝতে পেরেছিল প্রিয়া এখানেই দাঁড়িয়ে আছে। সে প্রিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে হাত উঁচিয়ে বিদায় জানায়। তারপর রওনা দেয় নিজ কর্মস্থলের উদ্দেশ্যে, যেখানে সব ভুলে তাকে দেশের সেবায় মনোযোগ দিতে হবে। সে যতই বলুক যোগাযোগ করবে, তবে অনেক সময় কাজের চাপে তা সম্ভব হয় না। এমন কতদিনই মা তার খবর না পেয়ে টেনশনে থাকেন, তারপর যোগাযোগ করতে পারলে কত বকেন। তবে এসবে তো তার কিছুই করার নেই। সারাদিন পরিশ্রম করে দিন শেষে আর সুযোগ হয় না একটু কথা বলার। এখন প্রিয়াকেও এসবে অভ্যস্ত হতে হবে। যদিও এটা কষ্টকর হবে তার জন্য, তবুও পারতে হবে। ধৈর্য ধরে অপেক্ষা করে যেতে হবে, তবেই না ভালো কিছু উপহার পাবে। পিয়াস চলে যেতেই প্রিয়া বাসায় চলে এসেছিল। রিদানকে সুরাইয়া বেগম বসতে বলেছিল, তবে প্রিয়ার শুকনো মুখ দেখে সে আর বসেনি। প্রিয়া তাদের সবার থেকে বিদায় নিয়ে চলে এসেছে। বাসায় এসে প্রিয়া রুমে ঢুকে বসে আছে। তুবা তার কাছে গিয়ে বলে, আপু কি করছিস? সর, ডিস্টার্ব করবি না। হে হে, বিরহ যন্ত্রণা, ইস কি কষ্ট। দুলাভাইয়ের উচিত ছিল তোকেও সাথে করে নিয়ে যাওয়ার। প্রিয়া রাগান্বিত চেহারা নিয়ে তুবার দিকে তাকিয়ে বলে, তুই যাবি এখান থেকে? কেন রে, কানবি এখন? আহারে। প্রিয়া রেগে হাত উচালে তুবা হেসে দৌড় দেয়। তাকে দৌড়ে বেরিয়ে আসতে দেখে নওশিন বেগম ধমকে বলেন, এমন দৌড়াচ্ছিস কেন? তোমার মেয়ে বিরহ যন্ত্রণায় পড়ছে, দেখো গিয়ে, কান্না করবে এখন। আমাকে বের করে দিল রুম থেকে। ডিস্টার্ব করিস না ওকে, থাকুক একা। তুই বই নিয়ে এখানে পড়তে বস, রাতে শুধু গিয়ে শুয়ে পড়বি। আদরের কন্যার জন্য আমাকে কথা শোনাচ্ছ, পচা আম্মু। তুবা মুখ বাঁকিয়ে রুমে যায়। গিয়ে দেখে প্রিয়া বারান্দায় বসে আছে। একটু উকি দিয়ে দেখে প্রিয়া চুপচাপ ফোন হাতে বসে আছে। তুবা ফাজলামো করে বলে, চোখে পানি নেই কেন? কান্না করিস না কেন? প্রিয়া রেগে উঠতেই তুবা বই নিয়ে ভো দৌড় দেয়। প্রিয়া মন খারাপের মাঝেও হেসে ফেলে। মেয়েটা সব সময় তাকে জ্বালানোর জন্য এক পা এগিয়েই থাকে। এমনিতেই একটা লোক তার জীবনে বিরহ যন্ত্রণায় ভরিয়ে দিয়েছে, সেখানে তুবাটা এসেছে আরো যন্ত্রণা দিতে। প্রিয়া ফোন হাতে নিয়ে বসে আছে। একবার ভাবছে পিয়াসকে কল দেবে কি দেবে না। উনি তো পারতো গাড়িতে উঠে একবার কল করতে। তার যে টেনশন হবে সেটা কি সে জানে না? প্রিয়া নিজের মনোভাব দেখে নিজেই অবাক হয়। এত তাড়াতাড়ি সে এতটা জড়িয়ে গেল কিভাবে? অজান্তে নিজের ঠোঁটের কোণায় হাত রাখে। মনে হচ্ছে পিয়াসের আদুরে পরশ এখনো এখানে লেগে আছে। প্রিয়া ভাবতে থাকে, বান্দরবান যেতে তো এত সময় লাগার কথা না, 3-4 ঘন্টায় তো এনাফ। তবে এত সময় পেরিয়ে গেল, লোকটা ফোন দিচ্ছে না কেন? নাকি ভুলে গেল সে বিয়ে করে বউ ফেলে গেছে? প্রিয়া দোনামোনা করে পিয়াসের নাম্বারে কল লাগায়। কিছুক্ষণ কল বেজে গেলেও কেউ রিসিভ করলো না। প্রিয়া আবারও কল দেয়, তবে এবারও রিসিভ হয় না। কল যাচ্ছে, তবে রিসিভ করছে না। প্রিয়ার এবার একটু ভয় ভয় লাগতে থাকে। কল কেন রিসিভ করবে না? দরকার পড়লে কেটে দিবে, তাও তো বোঝা যাবে লোকটা ঠিক আছে। প্রিয়া ভয় পেয়ে সম্পূর্ণ বারান্দা জুড়ে পায়চারি করতে থাকে। তখন একটা বই নেওয়ার জন্য তুবা আবারও রুমে আসে। তবে সে এবার জ্বালানোর মুডে ছিল না। তবে তার নজর প্রিয়ার দিকে যেতেই সে একটু অবাক হয়। সে এগিয়ে গিয়ে বলে, আপু কিছু হয়েছে? প্রিয়া এগিয়ে এসে বলে, দেখ, বান্দরবান পৌঁছাতে তো এত সময় লাগার কথা না। সেই কখন রওনা দিল, এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা। আমি ফোন দিলাম, ধরছে না তো। তুবা বলে, হয়তো ব্যস্ত আছে, তুই টেনশন করিস না তো। তুই বুঝতে পারছিস না, আমি 2বার কল দিয়েছি, ধরছে না উনি। আমি কি ওনার মাকে কল দেব? হয়তো পৌঁছে মাকে জানিয়েছে। আরেকটু অপেক্ষা করে দেখ, হয়তো নিজেই কল দেবে। তবুও প্রিয়ার টেনশন কমে না। বাইরের আকাশে মেঘ গুড়গুড় করছে, হয়তো এখনই বৃষ্টি নামবে। বাইরে প্রচুর বাতাস হচ্ছে। বিদ্যুতের ক্ষীণ আলো এক মুহূর্তের জন্য চারপাশ আলোকিত করে আবার মিলিয়ে যাচ্ছে। বাতাসে বাইরের গাছগুলো দুলছে। চারপাশের এমন অশান্ত আবহাওয়ার মাঝে প্রিয়ার মনটাও অস্থির হয়ে আছে। এতক্ষণ তার একটু অভিমান হচ্ছিল পিয়াসের ওপর, কেন তাকে ফোন করে খবর জানাচ্ছে না এই ভেবে। তবে এখন সেই অভিমান মিলিয়ে গিয়ে সেখানে ভয় হানা দিয়েছে। এমনিতেই পাহাড়ি এলাকা, তার উপর রাত হয়ে গেছে। তিনি কি এখনো পৌঁছাননি নিবাসে? প্রিয়া অস্থির হয়ে একবার উঠে দাঁড়াচ্ছে, আবার বসে পড়ছে। প্রিয়ার অবস্থা দেখে তুবা নিজেও থ মেরে বসে আছে। দেখতে দেখতেই আকাশ ফুঁড়ে বৃষ্টির ধারা নেমে আসে। প্রথমে টুপটাপ শব্দ হয়, মুহূর্তেই তা ঘন শব্দে রূপ নেয়। শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির ফোঁটা এসে বারান্দা ভিজিয়ে রুমের মাঝেও প্রবেশ করা শুরু করেছে। সেই মুহূর্তেও প্রিয়া বারান্দাতেই বসে আছে।
তুবা এসে তাকে টেনে রুমে নিয়ে আসে, বলে রুম ভিজে যাচ্ছে দেখিস না, ভেতরে আয় আপু। একটু আগে কবির সাহেব বাসায় এসেছেন, নয়তো এই বৃষ্টির জন্য ওনাকে নিয়েও টেনশনে থাকতে হতো। রুমের বাইরে থেকে নওশিন বেগমের কণ্ঠ শোনা যায়। তিনি রাতের খাবারের জন্য তাদের দুজনকে ডাকছে। এমন মুহূর্তে প্রিয়ার খাবারের কোনো ইচ্ছে নেই। ভেতরে ভেতরে সে যে শান্তি পাচ্ছে না, খাবার তো গলা দিয়ে নামতে চাইবে না। মায়ের ডাকে তুবা গেলেও প্রিয়া যায় না, তাই কবির সাহেবই বড় মেয়েকে ডাক দেন। বাবার ডাকে প্রিয়া না চাইতেও বেরিয়ে আসে। তাকে দেখেই নওশিন বেগম বলেন, পিয়াস পৌঁছে ফোন করেছিল? প্রিয়া দুদিকে মাথা নাড়ায়। তুবা বলে, এজন্যই তো আপু টেনশন করছে, খেতে আসতেও চাচ্ছিল না, আব্বুর ডাকে বেরিয়ে আসলো। কবির সাহেব প্রিয়াকে নিজের পাশে বসান, মেয়ের মাথায় হাত রেখে বলেন, খেয়ে নাও, ওদের তো কত ধরাবাঁধা নিয়ম আছে, হয়তো পৌঁছে গিয়েই কাজে ব্যস্ত হয়ে গেছে, সময় করে কল দেবে, টেনশন করো না। প্রিয়া মাথা নাড়ায়, মুখে কিছুই বলে না। নওশিন বেগম মেয়েকে কিছুই বলেন না। খাবার বেড়ে নিয়ে সবাই মিলে খেতে বসে। প্রিয়া অল্প কয়টা খেয়ে রুমে চলে যায়। এখনও পিয়াস ফোন করেনি। সে ফোন হাতে নিয়ে পুনরায় পিয়াসকে কল লাগায়। এবার কল দেওয়ার সাথে সাথেই পিয়াস কল রিসিভ করে। প্রিয়া সালাম দিয়েই বলে, মেজো সাহেব আপনি ঠিক আছেন? কথা বলছেন না কেন? রিল্যাক্স প্রিয়া, আমি ঠিক আছি। কখন পৌঁছেছেন? ফোন করেননি কেন? এসেছি ঘন্টাখানিক হলো, এসে হাজিরা দিতে গিয়েছিলাম, সেখানে দেরি হয়ে গেল। মাত্রই রুমে ঢুকে মাকে ফোন করে তোমাকে ফোন করতাম, আর তখন তুমিই ফোন করে দিলে। আপনাকে তো আরো আগে 2বার কল করেছিলাম, হাজিরার আগেই ফোন সাইলেন্ট করে দিয়েছিলাম, তাই টের পাইনি। প্রিয়া আর কিছুই বলে না, তবে ফোনের ওপাশ থেকে পিয়াস প্রিয়ার নাক টানার শব্দ শুনতে পায়। পিয়াস বলে, প্রিয়া তুমি কান্না করছো? কথা বলবেন না আপনি, আপনি একদম ভালো না। আমি আগেও বলেছি, এখনো বলবো, আপনি মানুষটা বড্ড খারাপ। পিয়াস মুচকি হেসে বলে, তাই নাকি? তো ভালো খারাপ যাই হই তোমারই তো। আপনি ফোন কাটেন, আমি আর কথা বলবো না। অথচ একটু আগেই কথা বলার জন্য হাহুতাশ করেছিলে, আপনাকে বলেছে পিয়াস শব্দ করে হেসে ফেলে। তারপর মজা করে বলে, মাত্র একদিন হলো প্রিয়া, মাত্র একদিন, এতেই তোমার এই অবস্থা? তাহলে তুমি বাকি জীবন পার করবে কিভাবে?